আজকে এইচএস 2025 একটি সাজেশন এই ভিডিওতে আলোচনা করা হবে। এই চ্যাপ্টারটি হলো অ্যালকোহল, ফেনল এবং ইথার। যারা এখনো পর্যন্ত এই চ্যাপ্টারগুলি ঠিকমতো রেডি করতে পারোনি, খুব কম সময়ের মধ্যে রেডি করতে চাও, তারা সম্পূর্ণ ভিডিওটি দেখো। আর যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এরকম অন্য চ্যাপ্টারগুলিরও আমি ভিডিও নিয়ে আসবো, ওয়ান শট ভিডিও। তাই পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। এখানে ফেনলের সঙ্গে CHCl3 NaOH 65 to 70 ডিগ্রি সেলসিয়াস দেওয়া আছে। এটি হচ্ছে রাইমার-টিমের রিঅ্যাকশন। রাইমার-টিমের রিঅ্যাকশন, এখানে কি উৎপন্ন হবে? ONaCHO। যদি এখানে H3O+ বা ডাইলিউট HCl না দেওয়া থাকে, এখানেই স্টপ করব। তারপর যদি ডাইলিউট HCl বা H2SO4 বা H3O+ দেওয়া থাকে, তাহলে এখানে আমরা লিখব OHCHO। এটি হচ্ছে স্যালিসালডিহাইড। স্যালিসালডিহাইড। এখানে এস্টার আছে ইথাইল অ্যাসিটেট। এই ইথাইল অ্যাসিটেটের সঙ্গে সোডিয়াম এবং ইথানল বা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দেওয়া আছে। এটি হচ্ছে স্ট্রং রিডিউসিং এজেন্ট, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড বা সোডিয়াম ইথানল। তাই এটি তীব্র বিজারক দ্রব্য বা স্ট্রং রিডিউসিং এজেন্ট। এটি ইথারকে বিজারিত করে অ্যালকোহলে পরিণত করবে। এখানে যেহেতু এই পার্টটিতে দুটি কার্বন আছে, তাই দুই কার্বনের প্রাইমারি অ্যালকোহল ইথানল পাবো। এই পার্টটিতে এখানে দুই কার্বন আছে, দুই কার্বনের প্রাইমারি অ্যালকোহল ইথানল পাবো। অর্থাৎ এখানে CH3CH3OH উৎপন্ন হবে। ইথানল, দুনো ইথানল এখান থেকে পাওয়া যাবে। এই বিক্রিয়াটি এবছরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বেনজিন, তার সঙ্গে দেওয়া আছে প্রোপিন H3PO4 250 ডিগ্রি সেলসিয়াস। এখানে তৈরি হবে কিউমিন বা আইসোপ্রোপাইল বেনজিন। বেনজিনের উপর CH, দুদিকে দুটি CH3, অর্থাৎ আইসোপ্রোপাইল গ্রুপ আছে। এর নাম হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন বা কিউমিন। এই পদ্ধতিটিকে বলা হবে কিউমিন ফেনল প্রসেস। কিউমিন হলো, কিউমিনের সঙ্গে O2 from air হিট দেওয়া আছে। এরিয়াল অক্সিডেশন হবে, বায়ু থেকে সরাসরি অক্সিজেনের মধ্যে পাঠানো হচ্ছে। এই যৌগ তৈরি হবে, এর নাম হচ্ছে এটি যদি কিউমিন হয়, কিউমিনের এটির নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। এখানে একটি পারক্সি লিংকেজ দেখতে পাচ্ছ, অক্সিজেন অক্সিজেন সিঙ্গেল বন্ড, তাই এর নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড। এর সঙ্গে ডাইলিউট H2SO4 এবং হিট দেওয়া আছে। এটি থাকলে দুটি যৌগ উৎপন্ন হবে। প্রধান বিক্রিয়াজাত পদার্থ হিসাবে এখানে পাবো ফেনল, আর উপজাত পদার্থ হিসাবে পাবো অ্যাসিটোন বা প্রোপানন। অনেক সময় কোশ্চেন দেখছো টেস্ট পেপারে যে কোন বিক্রিয়ায় ফেনলের সঙ্গে উপজাত পদার্থ হিসাবে অ্যাসিটোন বা প্রোপানন পাবো, সেটি বিক্রিয়াটি হলো কিউমিন ফেনল প্রসেস। এখানে ফেনলের সঙ্গে উপজাত পদার্থ হিসাবে অ্যাসিটোন বা প্রোপানন উৎপন্ন হবে। ইথার, তার সঙ্গে HI এবং হিট দেওয়া আছে। এখানে উৎপন্ন হবে ফেনল OH। যদি বেনজিন রিংয়ের সঙ্গে সরাসরি O যুক্ত থাকে, তাহলে অবশ্যই ফেনল হবে এবং CH3I উৎপন্ন হবে। এখানে একদিকে টারসিয়ারি বিউটাইল গ্রুপ আছে, একদিকে মিথাইল গ্রুপ আছে। এখানে HI দেওয়ার পর এটিতে SN1 রিঅ্যাকশনের মাধ্যমে এটি ভাঙবে। তাই যে দিকটিতে বড় অ্যালকিল গ্রুপটি থাকবে তার সঙ্গে এখানে I আসবে, আর ছোট অ্যালকিল গ্রুপটির সঙ্গে OH উৎপন্ন হবে। এখানে ইথানল আছে। ইথানলের সঙ্গে CuNol 300 বা PCC যদি দেওয়া হয়, ওয়ান স্টেপ অক্সিডেশন হবে। ইথানলের ওয়ান স্টেপ অক্সিডেশন যদি হয়, ওয়ান স্টেপ অক্সিডেশনের ফলে অ্যালডিহাইড উৎপন্ন হবে। যত কার্বনের ইথানল ছিল, অর্থাৎ যত কার্বনের অ্যালকোহল ছিল, ঠিক তত কার্বনের অ্যালডিহাইড। এখানে অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। দুই কার্বনের অ্যালডিহাইড অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। এই বিক্রিয়াটিতে যেখানে OH ছিল সেখানে একটি ডবল বন্ড O তৈরি হয়েছে।
এখানে সেরকম ওয়ান স্টেপ অক্সিডেশন সম্ভব নয়, কারণ যে কার্বনটিতে OH আছে সেখানে কোনো হাইড্রোজেন না থাকার জন্য সরাসরি এটি জারিত হয়ে কিটোন গ্রুপ বা অ্যালডিহাইড গ্রুপে পরিণত হতে পারবে না, তাই এখান থেকে ডিহাইড্রেশন হয়ে যাবে, অর্থাৎ এখনো জলের অপসারণ হয়ে যাবে। OH আর তার পাশের কার্বন থেকে একটি H বেরিয়ে এখান থেকে অ্যালকিন পাবো, CH2, এই অ্যালকিনটি পাওয়া যাবে। এখানে H2PTG দিয়ে যদি হিট করা হয় CN, এখানে CN অর্থাৎ C ট্রিপল বন্ডে CN কে H2PT ভেঙে এই ট্রিপল বন্ডকে সিঙ্গেল বন্ড করে দেবে, CH3 CH2 CH2 NH2 প্রাইমারি এমিনে পরিণত করবে। এই প্রাইমারি এমিনের সঙ্গে HNO2 যদি দেওয়া হয় নাইট্রাস অ্যাসিড, বা এখানে এরকম ভাবে থাকতে পারে NaNO2 এন্ড ডাইলিউট HCl, এটি যদি দেওয়া থাকে এই প্রাইমারি এমিন গ্রুপটি NH2 গ্রুপটি OH গ্রুপে পরিণত হবে, অর্থাৎ CH3 CH2 CH2 OH এ পরিণত হবে। প্রাইমারি এমিন যেটি ছিল CH3 CH2 CH2 NH2 সেটি অ্যালকোহলে ও NH2 যে জায়গায় আছে সেখানে OH হবে। এটি ছিল, এটির নাম হবে N-প্রোপাইল অ্যালকোহল, N-প্রোপাইল অ্যালকোহল। এখানে ডাইজোটাইজেশন রিঅ্যাকশন আছে, অ্যানিলিনের ডাইজোটাইজেশন করা হয়েছে, কিন্তু এখানে HCl এর পরিবর্তে H2SO4 যদি দেওয়া থাকে তাহলে এখানে আমাদের উৎপন্ন হবে বেঞ্জিনের উপর N2+ HSO4-, এখানে যদি জল দেওয়া থাকে বা জলের সঙ্গে H+ দেওয়া থাকে তাহলে ফেনল উৎপন্ন হবে, বেঞ্জিনের উপর OH ফেনল। CH3 CH double bond CH2 CH3 CH double bond CH2 অর্থাৎ প্রোপিন আছে, এর সঙ্গে B2H6 and DHF যদি দেওয়া হয় কি উৎপন্ন হয়েছে ট্রাই এন প্রোপাইল বোরেন CH3 CH2 CH2 তার হোল 3B, ট্রাই এন প্রোপাইল বোরেন উৎপন্ন হবে। তার সঙ্গে H2O2 NaOH যদি দেওয়া হয় এখানে প্রাইমারি অ্যালকোহল বা অ্যান্টি মার্কোনিকভ অ্যালকোহল উৎপন্ন হয়, অর্থাৎ যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেই ডবল বন্ডের কার্বনটিতে OH যাবে, যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেই ডবল বন্ডের কার্বনটিতে H যুক্ত হবে। এটি অ্যান্টি মার্কোনিকভ অ্যালকোহল বা এটি অ্যান্টি মার্কোনিকভ অ্যালকোহল উৎপন্ন হলো। এখানে একটি ইথার আছে, তার সঙ্গে HI দেওয়া আছে, HI যদি দেওয়া হয় তাহলে CH3 CH2 OH, এটা SN2 বিক্রিয়া হবে, বেশিরভাগগুলির ক্ষেত্রে SN2 হবে। ভিডিওতে আগে দেখালাম যে একটিতে SN1 হলো, সেক্ষেত্রে বড় এলকিল গ্রুপটির সাথে I যুক্ত হবে, আর এক্ষেত্রে ছোট এলকিল গ্রুপটির সঙ্গে I যুক্ত হবে। বড় যে এলকিল গ্রুপ আছে বা স্টেরিক্যালি হিন্ড্রাড যে এলকিল গ্রুপ আছে তার দিকটাতে OH হবে। আচ্ছা, এখানে হানস্টিকার রিঅ্যাকশন CH3CAAG তার সঙ্গে Br2CCl4 যদি দেওয়া হয় তাহলে উৎপন্ন হবে বেঞ্জিনের উপর Br, ব্রোমোবেঞ্জিন। এখানে Br লিখলাম, AgBr এখান থেকে বেরিয়ে গেল, কার্বন ডাই অক্সাইড বেরিয়ে গেল, তাহলে পড়ে থাকবে বেঞ্জিনের উপর Br, ব্রোমোবেঞ্জিন উৎপন্ন হবে। আচ্ছা, এখানে ফেনল আছে, তার সঙ্গে যদি NaOH দেওয়া হয় তাহলে সোডিয়াম ফেনেট উৎপন্ন হবে বেঞ্জিনের উপর ONa, সোডিয়াম ফেনেট। তার সঙ্গে কার্বন ডাই অক্সাইড 140 ডিগ্রি সেলসিয়াস 4 থেকে 7 atm প্রেসার যদি দেওয়া থাকে, এই রিঅ্যাকশনটি হয়ে গেল ওভারঅল
কোলবে স্মিথ রিঅ্যাকশন। এখানে স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হবে। প্রথম স্টেপে সোডিয়াম স্যালিসাইলেট উৎপন্ন হবে, সোডিয়াম স্যালিসাইলেট। এরপর এখান থেকে উৎপন্ন হবে H3+ দিয়ে দেওয়ার পর COOH অর্থাৎ স্যালিসাইলিক অ্যাসিড। স্যালিসাইলিক অ্যাসিড এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্যালিসাইলিক অ্যাসিড। ফেনলের সঙ্গে K2Cr2O7 বা Na2Cr2O7 H2SO4 যদি দেওয়া থাকে, এটি তীব্র জারক পদার্থ। ফেনলকে p-বেনজোকুইনোনে জারিত করবে, p-বেনজোকুইনোনে জারিত করবে। NaOH, ফেনলের সঙ্গে NaOH দেওয়া থাকলে ও Na হবে, ও Na তার সঙ্গে CH3I, এখান থেকে NaI বেরিয়ে গেল, তাহলে উৎপন্ন হবে সোডিয়াম ফেনেট। তাহলে উৎপন্ন হবে অ্যানিসোল। বেঞ্জিনের উপর OCH3, এর নাম হলো অ্যানিসোল। এখানে ফেনলের সঙ্গে যদি ব্রোমিন জল দেওয়া হয়, এখানে ফেনলের সঙ্গে যদি ব্রোমিন জল দেওয়া হয় তাহলে দুটি অর্থ পজিশন এবং প্যারা পজিশন, এই তিন জায়গাতেই ব্রোমিন অ্যাড হয়ে যাবে। কারণ জলীয় মাধ্যমে ফেনল O- পরিণত হবে, OH এখান থেকে রিলিজ করার পর O- হয়ে যাবে, তখন বেঞ্জিন রিংয়ের দিকে অতিমাত্রায় ইলেকট্রন ডেনসিটি পাঠিয়ে বেঞ্জিন রিংটিকে খুব বেশি সক্রিয় করে তুলবে। তাই এখান থেকে সহজেই ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশনের মাধ্যমে ব্রোমিন অনেক বেশি পরিমাণে বেঞ্জিন রিংয়ে প্রবেশ করবে। কিন্তু যদি এখানে নন পোলার সলভেন্ট লাইক CH2 বা CCl4 এগুলো দেওয়া থাকে, তখন তোমরা দেখবে যে শুধুমাত্র অর্থ এবং প্যারাতে ব্রোমিন অ্যাড হবে, শুধুমাত্র অর্থ এবং প্যারাতে ব্রোমিন অ্যাড হবে, অর্থাৎ অর্থ ব্রোমো ফেনল হবে এবং প্যারা ব্রোমো ফেনল হবে, প্যারা ব্রোমো ফেনল হবে। কয়েকটি শর্ট কোশ্চেন টাইপের যে অ্যান্সার হতে পারে সেগুলো দেখে নেব। অয়েল অফ উইন্টারগ্রিন কি? অয়েল অফ উইন্টারগ্রিন কি এবং এর কাজ কি? অয়েল অফ উইন্টারগ্রিন হলো স্যালিসাইলিক অ্যাসিডের মিথাইল এস্টার অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট। স্যালিসাইলিক অ্যাসিডের সঙ্গে মিথানল এবং H2SO4 দিলে এটি পাওয়া যাবে। তাহলে এটি কি হলো? যে মিথাইল এস্টার অফ স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ মিথাইল স্যালিসাইলেট, এটিকে বলা হচ্ছে অয়েল অফ উইন্টারগ্রিন। এটি বেদনানাশক মলম প্রস্তুতিতে কাজে লাগে, এটি বেদনানাশক মলম প্রস্তুতিতে কাজে লাগে। এটির গন্ধ আয়োডক্সের মতো, একটি বিশেষ গন্ধ আছে, এটি হচ্ছে আয়োডক্সের মতো। স্যালল কি? স্যালল হচ্ছে ফিনাইল স্যালিসাইলেট, ফিনাইল স্যালিসাইলেট। এটি আভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক বা ইন্টারনাল অ্যান্টিসেপটিক হিসাবে কাজে লাগে। আভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক, এগুলি অবশ্যই নোট করবে। আভ্যন্তরীণ অ্যান্টিসেপটিক বা ইন্টারনাল অ্যান্টিসেপটিক হিসাবে কাজ করে স্যালল। অ্যাসপিরিন কি? অ্যাসপিরিন হলো অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, অবশ্যই নোট করবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, স্যালিসাইলিক অ্যাসিডের অ্যাসিটাইলেশন করার পর এটি পাওয়া যাবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড বা অ্যাসপিরিন। এটি অ্যানালজেসিক এবং অ্যান্টিপাইরেটিক, অর্থাৎ অ্যানালজেসিক অর্থাৎ এটি বেদনা কমাতে পারে, শরীরে ব্যথা কমাতে পারে, এবং অ্যান্টিপাইরেটিক অর্থাৎ এটি জ্বর কমাতে পারে, টেম্পারেচার কমাতে পারবে শরীরের। রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট হলো 95.6% ইথানল এবং 4.4% জলের মিশ্রণ। এটি একটি এজিওট্রপিক মিশ্রণ, এটিকে আর পাতন প্রক্রিয়ার মাধ্যমে পৃথক করা যায় না, এটিকে রেকটিফাইড স্পিরিট বলা হয়। রেকটিফাইড স্পিরিট থেকে মিথিলেটেড স্পিরিট পাওয়া যায়। মিথিলেটেড স্পিরিট কি না, রেকটিফাইড স্পিরিটটিকে পানের অযোগ্য করার জন্য, যাতে যে সরকারি যে আবগারি দপ্তরের চার্জ আছে সেই ট্যাক্স যদি অ্যাভয়েড করতে হয়,
এটা যখন শিল্প ক্ষেত্রে বা রং বার্নিশের ক্ষেত্রে কাজে লাগানো হবে তখন এটিকে পানের অযোগ্য করতে হবে। তাই এর সঙ্গে বিষাক্ত মিথানল আপ টু 10%, এই রেকটিফাইড স্পিরিটের সঙ্গে 10% পর্যন্ত মিথানল, নেপথা, কাউসিন এরকম কিছু কটু স্বাদযুক্ত বা গন্ধযুক্ত পদার্থ যেগুলো খুব বাজে গন্ধ আছে, এইসব পদার্থকে এর সঙ্গে মিশিয়ে এটিকে বিষাক্ত তৈরি করা হয় যাতে এটিকে আর পান করা না যায়, শুধুমাত্র ইন্ডাস্ট্রিয়াল ইউজ বা রং বার্নিশের ক্ষেত্রে কাজে লাগানো যায়, তখন এটিকে বলা হবে মিথিলেটেড স্পিরিট। তাহলে রেকটিফাইড স্পিরিটের সাথে 10% পর্যন্ত যদি মিথানল মিশিয়ে দেওয়া হয়, তার সঙ্গে ন্যাপথা, কাউকাসিন, এইসব পিরিডিন এইসব পদার্থ যদি মিশিয়ে দেওয়া হয় তখন এটিকে বলা হবে মিথিলেটেড স্পিরিট। সব মনে যদি নাও রাখতে পারো তাও অবশ্যই মনে রাখবে, রেকটিফাইড স্পিরিটের সঙ্গে আপ টু 10% মিথানল মেশানো হয়, দিয়ে এটিকে পানের অযোগ্য করে দেওয়া হয়, তখন এটিকে বলবো মিথিলেটেড স্পিরিট। কতগুলি কেমিক্যাল সেপারেশন বা রাসায়নিক পদ্ধতিতে পার্থক্য নির্ণয়, কোন একটি রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে যদি পার্থক্য নির্ণয় করতে হয়, তাহলে এখানে ফেনল আছে আর এটি বেনজাইল অ্যালকোহল আছে। ফেনলের সঙ্গে বেনজাইল অ্যালকোহল যদি পার্থক্য করতে বলে, অথবা এই বেনজাইল অ্যালকোহলের পরিবর্তে যদি এখানে ফেনলের উপর OCH3 থাকতো, অর্থাৎ অ্যানিসোল থাকতো, কোন একটি ইথার থাকতো আর এখানে ফেনল থাকতো, এদের মধ্যে যদি পার্থক্য নিরূপণ করতে হয় তাহলে এখানে আমরা নিউট্রাল FeCl3 প্রশম বা নিউট্রাল FeCl3 যোগ করতে পারি, তাতে এখানে FeOPH6 বাইরে 3 এটি বেগুনি বর্ণ বা ওয়াইন কালারও বলা যেতে পারে, বেগুনি বর্ণের একটি পদক্ষেপ তৈরি করবে, বেগুনি বর্ণের একটি যৌগ উৎপন্ন করবে, জটিল যৌগ। তাই এইটি বেগুন বর্ণ যৌগ উৎপন্ন করবে, এখানেও FeCl3 দেওয়া হলো, কোনো যৌগ তৈরি হবে না। এটির মাধ্যমে আমরা এই ফেনল এবং বেনজাইল অ্যালকোহল বা অ্যানিসোল এদের মধ্যে পার্থক্য করতে পারবো। ফেনলের সঙ্গে অন্য যে কোনো অ্যালকোহলেরও যদি পার্থক্য করতে বলা হয় তাও একই পদ্ধতিতে করা যাবে। অন্য কোনো অ্যালকোহল যেটি অ্যালিফেটিক অ্যালকোহল, যেখানে কোনো ডবল বন্ড নেই, CH3 CH2 এই টাইপের যে অ্যালকোহলগুলি আছে, এদের ক্ষেত্রে ফেনল এবং এই অ্যালকোহলের মধ্যে পার্থক্য এই একই পদ্ধতিতে করা যাবে। প্রথম FeCl3 দিলাম, এখানে ভায়োলেট বা ওয়াইন কালার এলো বা বেগুনি বর্ণ লিখবো বাংলায়, তো যদি আসে তাহলে কিন্তু এই অ্যালকোহলটির সঙ্গে আসবে না। কিন্তু এটি খেয়াল রাখতে হবে, এটি এই অ্যালকোহলের সঙ্গে পার্থক্য যদি করা হয়, ফেনলের যদি করতে বলা হয়, অর্থাৎ ভিনাইলিক অ্যালকোহল, এখানেও ডবল বন্ডেড কার্বনে OH যুক্ত আছে, তার সঙ্গে FeCl3 দিলে এই কালার আসবে, এখানেও ডবল বন্ডেড কার্বনের সঙ্গে OH যুক্ত আছে, ডবল বন্ডেড কার্বনের সঙ্গে OH যুক্ত আছে, এখানেও কিন্তু ভায়োলেট বা যে বেগুনি বর্ণ সেটি চলে আসবে। তাহলে এই ফেনল এবং এই অ্যালকোহল, ভিনাইলিক অ্যালকোহলের মধ্যে পার্থক্য এই পদ্ধতিতে করা যাবে না। অন্য যে কোনো ফেনল এবং আদার যে অ্যালকোহল যেখানে কোনো ডবল বন্ড প্রেজেন্ট নেই সেগুলির মধ্যে পার্থক্য করা যাবে। ফেনল এবং বেনজাইল অ্যালকোহল বা OCH3 যদি থাকে বেনজিনের উপর, অর্থাৎ অ্যানিসোল, এদের মধ্যে পার্থক্য করা যাবে। এখানে আমরা পার্থক্য করব লুকাস রিএজেন্টের সাহায্যে। লুকাস রিএজেন্ট কি? এটি একটি প্রশ্ন। লুকাস রিএজেন্ট কি? লুকাস বিকারক কি? লুকাস রিএজেন্ট হলো গাঢ় HCl এবং অনার্দ্র অ্যানহাইড্রাস ZnCl2। লুকাস রিএজেন্ট হলো গাঢ় HCl এবং অনার্দ্র ZnCl2, কনসেন্ট্রেট HCl এন্ড অ্যানহাইড্রাস ZnCl2। এখানে যদি দেওয়া হয় গাঢ় HCl আর অনার্দ্র ZnCl2, তোমরা অবশ্যই লিখবে যে গাঢ় এবং অনার্দ্র, সব কথাগুলো লিখবে। এখানে প্রাইমারি অ্যালকোহল যদি হয়, রুম টেম্পারেচারে কোনো রিঅ্যাকশন দেবে না। প্রাইমারি অ্যালকোহল লুকাস বিকারকের সঙ্গে
এট রুম টেম্পারেচার কোনো রিঅ্যাকশন তৈরি করবে না। কিন্তু যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, রুম টেম্পারেচারেই থাকে, তাহলে 5 মিনিট পর রিঅ্যাকশন হবে, আফটার 5 মিনিট, অর্থাৎ সঙ্গে সঙ্গেই নয়, একটু পরে এটা রিঅ্যাকশন হবে। কি উৎপন্ন হবে না অ্যালকিল হ্যালাইড উৎপন্ন হবে, এখানে অ্যালকিল ক্লোরাইড উৎপন্ন হবে, যাতে সলিউশন বিকাম হেজি বা টারবিড, এখানে সলিউশনটি ঘোলাটে হয়ে যাবে, টারবিড সলিউশন তৈরি হবে বা ঘোলাটে সলিউশন তৈরি হবে। সেটি দেখে আমি বুঝতে পারবো যে এখানে এই অ্যালকোহল আছে, এখানে এই অ্যালকোহল আছে। প্রাইমারি অ্যালকোহল বা এবং সেকেন্ডারি অ্যালকোহলের মধ্যে যদি পার্থক্য করতে দেয়, তাহলে এটা লুকাস রিএজেন্ট দিয়ে করা যাবে। আর যদি এখানে টারসিয়ারি কোনো অ্যালকোহল থাকতো, সেটি সঙ্গে সঙ্গে বা ইনস্ট্যান্টলি সলিউশনটাকে হেজি বা টারবিড করে দিত, সঙ্গে সঙ্গে ঘোলাটে মিশ্রণ পেয়ে যেতাম। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহল রুম টেম্পারেচারে কোনো বিক্রিয়া করবে না, 2 ডিগ্রি অ্যালকোহল আফটার 5 মিনিট বা কিছুক্ষণ পর বিক্রিয়া করবে। আর যদি এটা টারসিয়ারি বা 3 ডিগ্রি অ্যালকোহল থাকতো, সঙ্গে সঙ্গে আমরা এখান থেকে ঘোলাটে দ্রবণ পেয়ে যেতাম। আচ্ছা, এখানে এন প্রোপাইল অ্যালকোহল এবং মিথানলের মধ্যে পার্থক্য করতে দেওয়া আছে। আগের ভিডিওতে বলেছি যে একমাত্র প্রাইমারি অ্যালকোহল ইথানল বা ইথাইল অ্যালকোহল যেটি হ্যালোফর্ম করবে, আর কোনো প্রাইমারি অ্যালকোহল হ্যালোফর্ম করবে না, অর্থাৎ এটি হ্যালোফর্ম করবে না, এটি হ্যালোফর্ম করবে। তাহলে এখানে I2 এবং NaOH যদি দেওয়া হয়, এখানে কোনো রিঅ্যাকশন হবে না। এখানে I2 NaOH যদি দেওয়া হয়, তাহলে CHI3 এর ইওলো পিপিটি পড়বে, ইওলো পিপিটি পড়বে। এখানে আয়োডোফর্মের হলুদ বর্ণের অধক্ষেপ উৎপন্ন হবে এই বিক্রিয়ায়। এরপর আমরা এই চ্যাপ্টারের কয়েকটি গুরুত্বপূর্ণ রূপান্তর বা ট্রান্সফরমেশন নিয়ে আলোচনা করব। যেমন হচ্ছে মিথানল থেকে ইথানল, এটি যদি করতে বলা হয় মিথানল থেকে ইথানল, কার্বন সংখ্যা বাড়ানোর প্রয়োজন আছে, তাই আমরা এখানে প্রথমেই SOCl2 বা PCl5 দিয়ে দেবো। SOCl2 CH3 Cl উৎপন্ন হবে। এর সঙ্গে যদি আমরা KCN দিয়ে দিই, KCN ইথানল হিট, তাহলে উৎপন্ন হবে CH3Cn। এটিকে H2PT দিলাম, হিট দিলাম, CH3CH2NH2 উৎপন্ন হলো, তার সঙ্গে HNO2। একটি রূপান্তর করলে বেশ কয়েকটি বিক্রিয়া তোমাদের মনে থাকবে, তাই বেশি বেশি রূপান্তর চেষ্টা করো নিজেদের মধ্যেই বাড়িতে প্র্যাকটিস করার। যে রূপান্তর একটি যদি তুমি করতে চাও, তাহলে বেশ কয়েকটি রিঅ্যাকশনের তোমার প্রয়োজন পড়ছে। তার জন্য রূপান্তর যদি কেউ ভালো করতে পারো, তাহলে সে এমনিতেই এবিসিডি চিহ্নিতকরণ যেগুলি দেওয়া থাকে সেগুলি সহজেই পেরে যাবে। এটি আরেকটা অন্য পদ্ধতিতেও আমি দেখিয়ে দিচ্ছি যে কিভাবে করা যেতে পারে। পিসিসি দেওয়া হলো और সিউনল 300, পিসিসি और সিউনল 300 যদি দেওয়া হয়, সিউনল 300 ডিগ্রি সেলসিয়াস, কপার টিউব 300 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটি HCHO তে পরিণত হবে, অর্থাৎ ফর্মালডিহাইডে পরিণত হলো। এর সঙ্গে CH3MgBr ইথার, ড্রাই ইথার লিখবে, এন্ড 2 নম্বরে H3O+ যদি দিয়ে দেওয়া হয়, একদমই এখানে CH3CH2OH উৎপন্ন হয়ে যাবে। এরপর আমরা ইথানল থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বানাবো বা প্রোপান-2-অল। ইথানল থেকে আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান-2-অল কিভাবে বানাবো? এটি সেকেন্ডারি অ্যালকোহল, তাই গ্রিগনার্ড রিএজেন্ট থেকে এটি যদি বানাতে চাই, আমাকে ফর্মালডিহাইড ছাড়া আদার একটি অ্যালডিহাইড নিতে হবে। তাহলে এটিকে যদি আমি সিউনল 300 ডিগ্রি সেলসিয়াস বা পিসিসি কোনো একটি দিয়ে দিই, তাহলে আমার এখানে CH3C ডাবল বন্ড OH অর্থাৎ অ্যাসিটালডিহাইড উৎপন্ন হবে। এই অ্যালডিহাইডটিতে 2টি কার্বন আছে, এখানে এই অ্যালকোহলে 3টি কার্বন আছে, অর্থাৎ এর সঙ্গে আমার 1 কার্বনের গ্রিগনার্ড রিএজেন্ট CH3MgBr
এই রিঅ্যাকশন করালেই এই অ্যালকোহলটি উৎপন্ন হবে। যদি আমরা প্রাইমারি অ্যালকোহল চাই তাহলে ফর্মালডিহাইডের সাথে গ্রিগনার্ড রিএজেন্টের বিক্রিয়া করাবো। এখানে লিখছি একটু তোমাদের মনে রাখার সুবিধার জন্য। এটি ফর্মালডিহাইড নিয়েছি, এর সঙ্গে আমি যদি CH3MgBr অর্থাৎ আরটা আমি কমন রাখছি, এখানে আমি ফর্মালডিহাইড নিয়েছি, এর সঙ্গে RMgX এর রিঅ্যাকশন করালাম গ্রিগনার্ড রিএজেন্ট 1 নম্বর, 2 নম্বরে H3O+ দিলাম, উৎপন্ন হবে RCH2OH অর্থাৎ প্রাইমারি অ্যালকোহল। যদি কেউ সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করতে চাও তাহলে এখানে R1C ডাবল বন্ড OH, একটা ফর্মালডিহাইড ছাড়া আদার যে কোনো একটা অ্যালডিহাইড নিয়েছো, ফর্মালডিহাইড নেওয়া যাবে না। এখানে যদি R2MgX নিয়ে নাও, H3O+ নিয়ে নাও, তাহলে উৎপন্ন হবে R1CH, এখানে OH, R2 অর্থাৎ এটি হলো একটি সেকেন্ডারি অ্যালকোহল। আর যদি আমরা কিটোন নিয়ে থাকি, যে কোনো একটি কিটোন নিলাম, কার্বন সংখ্যা হিসাব করে একটি কিটোন নিয়ে নিয়েছি, এর সাথে নেওয়া আছে R3MgX, 2 নম্বরে H3O+। এটি সহজে মনে রাখলে যে কোনো অ্যালকোহলের যদি রূপান্তর করতে বলে সহজেই পাওয়া যাবে। তাহলে 3 ডিগ্রি অ্যালকোহল যদি তৈরি করতে হয় তাহলে একটা কিটোন নিতে হবে, যে অ্যালকোহলটি বানাতে বলেছে সেইটা সঙ্গে সামঞ্জস্য রেখে আমি কিটোনের কার্বন সংখ্যা সেট করব, তারপর তার সাথে গ্রিগনার্ড রিএজেন্টের বিক্রিয়ায় উৎপন্ন হবে একটি 3 ডিগ্রি অ্যালকোহল। একটি 3 ডিগ্রি অ্যালকোহল বা টারসিয়ারি অ্যালকোহল তৈরি হবে, এরকম ভাবে তৈরি করে। এবার আমরা ফেনল থেকে অ্যাসপিরিন তৈরি করব। ফেনল থেকে অ্যাসপিরিন, ফেনল এর থেকে অ্যাসপিরিন অর্থাৎ অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, এইটি বানাবো। এবার আমরা ফেনল থেকে অ্যাসপিরিন বানাবো, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড। এখানে CCl4 NaOH 65 to 75 বা 70 ডিগ্রি সেলসিয়াস দিলাম। 1 নম্বরে এটি, 2 নম্বরে একই সঙ্গে H3O+ দিয়ে দিয়েছি, তাহলে উৎপন্ন হয়ে যাবে স্যালিসাইলিক অ্যাসিড। এখানে কেউ কোলবে-স্মিথ রিঅ্যাকশন করতে পারো, এই ভিডিওতে দেখিয়েছি কোলবে-স্মিথ রিঅ্যাকশনের মাধ্যমে অ্যাসপিরিন তৈরি হয়, স্যালিসাইলিক অ্যাসিড তৈরি করা যাবে ফেনল থেকে কোলবে-স্মিথের মাধ্যমে। তো এখানে আমি রাইমার্টিমিনের মাধ্যমে একই ধাপে করলাম। এরপর এর সঙ্গে অ্যাসিটাইলেশনের জন্য অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর হিট দিলে এখানে অ্যাসিটাইলেশন হয়ে যাবে, উপরের OH গ্রুপটিতে অ্যাসিটাইলেশন হওয়ার পর অ্যাসপিরিন তৈরি হবে। এর সঙ্গে যদি আমি এখানে আরো 3টি রূপান্তর একই সঙ্গে দেখিয়ে দিচ্ছি, যদি CH3OH এবং গাঢ় H2SO4 দিয়ে দিই তাহলে অয়েল অফ উইন্টারগ্রিন বা মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। এটা মিথাইল এস্টার অফ স্যালিসাইলিক অ্যাসিড, অয়েল অফ উইন্টারগ্রিন বা মিথাইল স্যালিসাইলেট উৎপন্ন হবে। আর এর সঙ্গে যদি ফেনল নেওয়া হয়, ফেনল আর POCl3 নেওয়া হয়, তাহলে এখান থেকেও এস্টার তৈরি হবে, ফিনাইল এস্টার অফ স্যালিসাইলিক অ্যাসিড অর্থাৎ ফিনাইল স্যালিসাইলেট বা সেলল, এটি হলো সেলল। এই চ্যাপ্টারের 3টি ব্যাখ্যামূলক প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে আলোচনা করব। প্রথমটি হচ্ছে ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হয় কেন? ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হয় কেন? এটি ফেনল, এখানে যদি জল দেওয়া হয় তাহলে ফেনল জলের মধ্যে ভেঙে O- এবং H+ উৎপন্ন করে। এটি হলো কনজুগেট বেস অফ ফেনল অর্থাৎ ফেনলের অনুবন্ধী ক্ষার। এটি রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করবে এবং রেজোনেন্সের প্রক্রিয়াটি একইবারে দেখিয়ে দেবো, পুরো দেখানো দরকার নেই, যেমন আমি দেখালাম একই সঙ্গে দেখিয়ে দেবো যে এটি রেজোনেন্সের মাধ্যমে স্থায়িত্ব লাভ করতে পারবে, তাই ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হবে।
এই কারণে ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হবে। আর কি লিখবে বলে দিচ্ছি, যে ফেনল জলের মধ্যে এরকম ভাবে ভাঙবে, ফেনক্সাইড আয়ন এবং H+, এই আয়নটি ফেনলের কনজুগেট বেস, এর স্থায়িত্ব যত বেশি হবে ফেনল তত বেশি অ্যাসিডিক হবে। অর্থাৎ জলীয় দ্রবণের মধ্যে এই আয়নটি যে স্থায়ী সেটি দেখাতে হবে। আমরা দেখাবো যে রেজোনেন্সের মাধ্যমে এই আয়নটি স্থায়িত্ব লাভ করে, তাই ফেনলের জলীয় দ্রবণ আম্লিক হয়। এই চ্যাপ্টারের দ্বিতীয় একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো ইথানল এবং ডাইমিথাইল ইথার এদের আণবিক গুরুত্ব হলেও ইথানলের যে স্ফুটনাঙ্ক সেটি ডাইমিথাইল ইথার অপেক্ষা অনেক বেশি। কেন না, ইথানল জলীয় দ্রবণের মধ্যে এরকম ভাবে হাইড্রোজেন বন্ডিং করে, জলীয় দ্রবণের মধ্যে এরকম ভাবে হাইড্রোজেন বন্ধনে অংশগ্রহণ করে, তাই এটি একটি জায়ান্ট মলিকুল বা বৃহদাকার অণুতে পরিণত হয়। ইথানল H বন্ধনের মাধ্যমে একটি বৃহদাকার অণু গঠন করে, যেখান থেকে একটি অণুকে পৃথকভাবে বাষ্পীভূত করার জন্য এই হাইড্রোজেন বন্ধনগুলি ছিন্ন করার প্রয়োজন হয়। এখান থেকে একটি অণুকে যদি পৃথকভাবে বাষ্পীভূত করতে চাই তাহলে এই হাইড্রোজেন বন্ধনগুলি ছিন্ন করার প্রয়োজন হবে, তাই এক্ষেত্রে প্রচুর তাপ শক্তির প্রয়োজন হয়। তাই এক্ষেত্রে এর বয়লিং পয়েন্ট বা স্ফুটনাঙ্কের মান খুব বেশি হবে, ইথানলের স্ফুটনাঙ্কের মান খুব বেশি হবে। এখানে হাইড্রোজেন বন্ডিং দিয়ে এক্সপ্লেন হবে। আর এটিতে বলবো দুর্বল ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স আছে। একদম বলে দেবো না যে কোনো ফোর্স নেই এমন নয়, এখানে দুর্বল ডাইপোল ডাইপোল আকর্ষণ বল আছে। ডাইপোল ডাইপোল আকর্ষণ বল অনেক দুর্বল, তার জন্য এর একটি অণুকে অপর একটি অণু থেকে পৃথক করতে কম শক্তির প্রয়োজন, তাই এর স্ফুটনাঙ্কের পরিমাণ কম। এই চ্যাপ্টারের তৃতীয় একটি প্রশ্ন, যেটি হচ্ছে ইথারের নমুনায় ইথার পারক্সাইড আছে কিনা কিভাবে শনাক্ত করব। ইথারের নমুনাতে ইথার পারক্সাইড কিভাবে তৈরি হয় একবার দেখিয়ে দিচ্ছি। CH2O CH2CH3 এটি হলো ইথার। এর সঙ্গে যদি বায়ুর অক্সিজেন এবং সূর্যালোক পেয়ে যায়, ইথারের মধ্যে যদি অক্সিজেন এবং সূর্যালোক পেয়ে যায় তাহলে সূর্যালোকের উপস্থিতিতে অক্সিজেনের সঙ্গে ইথারের বিক্রিয়ায় ইথার পারক্সাইড উৎপন্ন হয়। একটি ইথার পারক্সাইড আর ইথার হাইড্রোপারক্সাইডও তৈরি হবে। ইথার হাইড্রোপারক্সাইড তৈরি হয়। এই ইথারের নমুনায় ইথার পারক্সাইড বা ইথার হাইড্রোপারক্সাইড যদি থাকে, এটি অত্যন্ত বিস্ফোরক পদার্থ হয়। সেটিকে পাতন করতে গেলে যদি কোনো জায়গায় সেটিকে দ্রাবক হিসাবে ব্যবহার করার পর আমরা হিট দিই তাহলে সেক্ষেত্রে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা থাকে। তাই ইথারের নমুনায় ইথার পারক্সাইড আছে কিনা তা শনাক্ত করতে হয়। কিভাবে শনাক্ত করা যাবে? এটি একটি ইথার পারক্সাইডের নমুনা। এর সঙ্গে KI সলিউশন মিশিয়ে, KI দ্রবণ মিশিয়ে ঝাঁকাতে হবে, যাতে এর মধ্যে অক্সিজেনের আনুপাতিক পরিমাণ বেশি থাকায় এই জারক হিসাবে কাজ করবে। তাই এখানে KI সলিউশন মিশিয়ে ঝাঁকালে এই I- কে ইথার পারক্সাইড জারিত করে I2 তে পরিণত করবে। I- কে I2 তে জারিত করবে। এর সাথে যদি স্টার্চ মিশিয়ে দেওয়া হয়, এর সঙ্গে যদি স্টার্চ মিশিয়ে দেওয়া হয়, স্টার্চ মিশিয়ে দিলে আয়োডিনের সঙ্গে স্টার্চের বিক্রিয়া একটি গাঢ় নীল বর্ণের জটিল যৌগ উৎপন্ন হবে। এই গাঢ় নীল বর্ণ দেখে আমি এখান থেকে শনাক্ত করতে পারবো যে ইথারের নমুনায় ইথার পারক্সাইড আছে কিনা। যদি নীল বর্ণ ধারণ করে তাহলে বুঝতে হবে ইথারের নমুনায় ইথার পারক্সাইড আছে। সেটিকে আর কোনো ক্ষেত্রে ব্যবহার করে পাতন প্রক্রিয়ায় অংশগ্রহণ করানো যাবে না বা তাপ প্রয়োগ করা চলবে না, তাহলে বিস্ফোরণ হতে পারে। ইথার পারক্সাইড থেকে ইথারের নমুনাতে ইথার পারক্সাইডকে কিভাবে অপসারণ করব, এই প্রশ্নটি এলো। এটাই উত্তর লিখবো যে এখানে KI সলিউশন দিয়ে ঝাঁকাতে হবে, তাতে যে ইথার পারক্সাইড আছে সেটি এই KI সলিউশনের সঙ্গে বিক্রিয়া করবে, আয়োডিন দ্বারা বিজারিত হয়ে, তখন এরকম ভাবে লিখবো I- দ্বারা বিজারিত হয়ে এটি ইথারে পরিণত হবে। অর্থাৎ এই KI যদি দেওয়া হয় তাহলে ইথার পারক্সাইড I- কে I2 তে জারিত করলো আর নিজে ইথারে বিজারিত হয়ে যাবে।
তাহলে ইথারের নমুনায় ইথার পারক্সাইড যদি থাকে তা কেআই সলিউশন দিয়ে ঝাঁকালে তা আবার পুনরায় ইথারে পরিণত করা যাবে। আশা করছি এই চ্যাপ্টারের সমস্ত যে বিষয়বস্তু তোমরা ভালোভাবে বুঝতে পারলে। একটি রিমাইন্ডার দিলাম যাতে সহজেই পরীক্ষার আগে তোমরা এগুলো রেডি করতে পারো। যারা চ্যানেলে নতুন এসছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। বাকি যে দুটি চ্যাপ্টার অর্গানিকের বাকি আছে, অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড এবং অর্গানিক কম্পাউন্ড কন্টেইনিং নাইট্রোজেন্স, এই দুটিরও ভিডিও দ্রুত নিয়ে আসবো এবং বায়োমলিকুলসেরও এরকম একটি ভিডিও আমি দেবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে এই সব বিষয়গুলি তোমরা নোটিফিকেশন দ্রুত পেয়ে যাও। জয় হিন্দ, জয় ভারত।